সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 13 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো পোড়ামাটির রহস্য। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। গ্রামের নাম পোড়ামাটি। গভীর বন, নদী আর ছোট্ট একটা খালের পাশে শান্ত নির্জন গ্রাম। দিনের বেলা গ্রামটা আর 5টা গ্রামের মতোই খুবই সাধারণ, তবে রাত নামলেই চারপাশে যেন এক অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নামার সাথে সাথেই গ্রামের মানুষজন ঘরে ঢুকে পড়ে, আর কেউ বাইরে বের হয় না। তবে গ্রামের সবার বিশ্বাস, পোড়ামাটিতে রাত নামলেই ভূতের আনাগোনা শুরু হয়। হরিদাস ছিলেন গ্রামের পুরানো বাসিন্দা, বয়স প্রায় 70-এর কাছাকাছি। গ্রামের খুবই সম্মানিত ছিলেন, কারণ হরিদাসবাবু ছিলেন গ্রামের একমাত্র ব্যক্তি যিনি একাধিকবার রাতের বেলা পোড়ামাটি ঘুরিয়ে বেরিয়েছেন। তার অভিজ্ঞতা ছিল বড়ই অদ্ভুত। গ্রামে ফিরে এসে তিনি বলতেন, রাতের পোড়ামাটি অদ্ভুত সুন্দর, তবে তেমনই ভয়ঙ্কর। তার গল্প শোনার জন্য গ্রামবাসীরা অপেক্ষায় থাকত, কারণ হরিদাসবাবুর গল্পে ছিল অদ্ভুত রহস্য, ভয় আর অনেক প্রশ্নের উত্তর। এক রাতে হরিদাসবাবু নতুন একটা গল্প শোনালেন। গল্পটা শুনেই গ্রামের লোকজনের গা শিউরে উঠেছিল। তিনি বলেছিলেন, সেদিন ছিল পূর্ণিমা রাত। আমি একটু দূরে মাঠে কাজ করছিলাম। হঠাৎ একটা সাদা আলোর রেখা আমার চোখে পড়ে। আমি কাছে যেতেই সেখানে দেখি একটা বটগাছের নিচে এক অদ্ভুত দেহ দাঁড়িয়ে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যতই আমি এগোতে লাগলাম ততই বুঝতে পারলাম সেটা মানুষ নয়। একসময় সে দেহটা মাটির মধ্যে মিশে গেল, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। গ্রামের লোকেরা এই গল্প শুনে আরও আতঙ্কিত হয়ে পড়ে। তারা বিশ্বাস করে হরিদাসবাবুর গল্পগুলো শুধুমাত্র গল্প নয়, বরং আসল সত্য। তাদের মতে পোড়ামাটির রাতের ভূতেরা গ্রামকে ভয়ঙ্কর অভিশাপ দিয়ে রেখেছে। পরের পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে ঠিক করলো তারা সত্যটা জানবেই। মধ্যরাতে তারা বের হলো, পোড়ামাটির রাস্তা ধরে সেই বটগাছের দিকে এগোতে লাগলো। রাত গভীর হতে থাকলো, আর চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। হঠাৎ তাদের সামনের পথে একটা আলোর রেখা আস্তে আস্তে ফুটে উঠল। প্রথমে তারা ভীত হলেও সাহস জুগিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎই সেই আলোর মধ্য থেকে একটা দেহ বেরিয়ে এলো। সে এক বৃদ্ধ মহিলা, যার চোখগুলো উজ্জ্বল লাল। তারা জানতো না তারা একটা অভিশপ্ত আত্মার সামনে দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটা করুণ কণ্ঠে বলল, আমার প্রতিশোধের আগুন এখনো নেভেনি। তোমরা এই গ্রামের মানুষ, জানো কি এই জায়গার অভিশাপ কি? কেউ কোনো উত্তর দিতে পারল না, আর তাদের সবার শরীর থেকে ঘাম বেরোতে লাগলো। সেই বৃদ্ধা বলল, অনেক বছর আগে আমাকে এই গ্রামে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আমি সেই রাত থেকে এই পোড়ামাটিতে ঘুরে বেড়াচ্ছি আর অপেক্ষা করছি। বৃদ্ধা এরপর গায়েব হয়ে গেল। পরদিন সকালে সেই যুবকেরা গ্রামে ফিরে এসে সবাইকে জানালো। এরপর থেকে পোড়ামাটির রাতের গল্প গ্রামের মানুষের মনে আরো গভীর হয়ে ওঠে। হরিদাসবাবু বললেন, পোড়ামাটির ভূতেরা শুধু অভিশপ্ত নয়, বরং আমাদের অতীতের অন্যায় সাক্ষী। আমাদের সতর্ক থাকতে হবে যেন আর কোনো অন্যায় না হয়। এরপর থেকে গ্রামের কেউ আর রাতে পোড়ামাটির পথে পা বাড়ায় না। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা পোড়ামাটির ভয় আরও বেশি অনুভব করতে লাগলো। একদিকে অন্ধবিশ্বাস, আর অন্যদিকে নিজের চোখে দেখা সেই যুবকদের অভিজ্ঞতা। সব কিছু মিলিয়ে গ্রাম জুড়ে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের বৃদ্ধরা বলতো, এই অভিশপ্ত জমিতে একসময় বহু অত্যাচার হতো। বেশ কয়েকশো বছর আগে
এখানে এক জমিদারের অত্যাচারে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। সেই সময় থেকেই এই জায়গা অশান্তি শুরু হয়। তবে গ্রামের প্রধান মহেশবাবু বিশ্বাস করতেন না ভূত প্রেতের এসব কথায়। তিনি শিক্ষিত এবং আধুনিক মানুষ ছিল। গ্রামের এই ভয়ভিত্তিক কুসংস্কার থেকে গ্রামকে মুক্তি দিতে চাইতেন। মহেশবাবু ভাবলেন গ্রামের মানুষকে বোঝাতেই হবে এইসব ভূতের গল্পে কোনো সততা নেই। তাই এক রাতে তিনি সাহস নিয়ে বের হলেন সেই বটগাছের দিকে। মহেশবাবু রাতে একাই বের হয়ে গেলেন, আর তার সাথে একটা লণ্ঠন আর একটা হাত কাঠি নিলেন। পথে যেতে যেতে তিনি মনে মনে হাসছিলেন। তার মনে হচ্ছিল মানুষের কল্পনার কোনো শেষ নেই। এসব ভূতের গল্প শুধু ভয় তৈরির জন্য। হাঁটতে হাঁটতে তিনি যখন বটগাছের কাছে পৌঁছালেন তখন চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। নির্জন এক জায়গায় পৌঁছে হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। তিনি বেশ অবাক হলেন, কারণ বাতাস খুবই ঠান্ডা লাগছিল। কিন্তু তিনি সাহস করে সামনে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ তার কানে আসলো। শব্দটা প্রথমে অনেক দূর থেকে আসছিল, তারপর যেন একটু একটু করে কাছে আসতে লাগলো। এটা যেন মানুষের কান্নার মতো আওয়াজ শোনাচ্ছিল। মহেশবাবু নিজেকে সাহসী মনে করলেও এই সময় তার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এক অজানা আতঙ্কে তিনি লণ্ঠনটা মাটি থেকে তুলে ধরলেন, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেলেন না। হঠাৎ তার লণ্ঠনের আলোয় দেখতে পেলেন বটগাছের নিচে একটা মাটির স্তূপের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা পোশাক, মাথা নিচু করা, আর চুলগুলো একদম এলোমেলো। মহেশবাবু চিৎকার করতে গিয়েও থেমে গেলেন। মনে হলো তিনি তার চারপাশ থেকে আটকে আছেন। সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মহেশবাবু হঠাৎ শুনলেন সেই মহিলার কণ্ঠস্বর, তুমি কি জানো এই জায়গাটা কেন অভিশপ্ত? এখানে আমার আত্মা আটকে আছে, আর সে মুক্তি চাই। মহিলার কণ্ঠে এক ধরনের কষ্ট আর যন্ত্রণার ছাপ ছিল। মহেশবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। আর ঠিক সেই মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন মহেশবাবুকে খুঁজতে বের হয়। বটগাছের নিচে গিয়ে সবাই দেখতে পেল তিনি মাটির উপরে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে জল দিয়ে জাগানোর পর তিনি তার রাতের অভিজ্ঞতার কথা সবাইকে বললেন। গ্রামের মানুষজন স্তব্ধ হয়ে গেল। মহেশবাবু গ্রামে ফিরে গিয়ে এই জায়গার সম্পর্কে আরও জানার চেষ্টা করলেন। গ্রামের প্রাচীন লোকদের কাছ থেকে তিনি জানতে পারলেন সেই জমিদারের আমলে অনেক নিরাপদ মানুষকে মেরে ফেলা হয়েছিল, বিশেষ করে একজন মহিলাকে, যে জমিদারের প্রতিবাদ করেছিল। তার আত্মা আজও এখানে আটকে আছে। এরপর মহেশবাবু গ্রামের পুরোহিতের কাছে গিয়ে তাকে অনুরোধ করলেন এই আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। পুরোহিত তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে সেই বটগাছের নিচে গেলেন, পূজা অর্চনা করলেন। পূজা শেষে পুরোহিত বললেন, তোমার মুক্তি হোক, এখানে তোমার কোনো অভিশাপ থাকবে না, এখানে কেউ আর কষ্ট পাবে না। ধীরে ধীরে গ্রামবাসীর বিশ্বাস হলো সেই মহিলার আত্মা এখন মুক্তি পেয়েছে। তারপর থেকে আর কেউ সেই বটগাছের কাছে ভূতের দেখা পায়নি। আজকের কাহিনীটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।